তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে। সেই বিরসা মুন্ডার উত্তরসূরি আপনি, সেই আশফাকুল্লাহর উত্তরসূরি আপনি, সেই ফুরফুরার পীরের উত্তরসূরি আপনি, সেই হোসেন মাহমুদ মাদানির উত্তরসূরি আপনি, সেই আপনি গান্ধীজির উত্তরসূরি। আপনার গান্ধীজি, আপনার পূর্বপুরুষ, তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে, নেতাজির আদর্শকে ফলো করতে হবে, এই শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে, এই আত্মবলিদানকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে? লড়াই সংগ্রামটা কোন পথে হবে? ওকে ইশারা করলে হবে না, ওকে বলা আছে। আমার ওকে ইশারা করলে হবে না, ওকে তো বলা আছে। লড়াই সংগ্রামটা কোন পথে হবে? হিংসা দিয়ে নাকি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায়, কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না, এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল, তারা শৃঙ্খলাবদ্ধ ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল, সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে। তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কোন ওয়েতে প্রোটেস্ট করাবেন, আর্টিকেল 19-এ যান, সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রোটেস্ট করার, প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে। সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রোটেস্ট করতে হবে। কোনো মতেই অহিংসার হিংসার পথে যাওয়া যাবে না। কারণ হিংসা চোখ, এই আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে হয় বলছিল, চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয়, বাস্তব কথা, কেউ একজন চোখ তুলেছে, তারপরে যদি আমিও চোখ তুলি, তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে। তাই বন্ধুগণ, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে দলবদ্ধ হতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, আমাদের দেখার প্রয়োজন নেই। এন্ড অফ দা ডে আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। ধর্মীয় পরিচয় থাকবে, সামাজিক পরিচয় আমরা ভারতীয়। এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিকভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না। শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে, কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি চ্যালেঞ্জ করেছি, শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে, অনেক আপনার তেলের পাম্প আছে, তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি নাই, তাই তো বুঝতে পারবো। ব্যবসাটা যখন করতে চাইছেন, তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বার রাখছেন না। যখন ভোটের দরকার, সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের একটা নাম বলবো, গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। আমি জোর গলায় বলবো, সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে, তারা যত না প্রতিবাদ করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই মালিক মোল্লারা, শাহাবুদ্দিন সিরাজিরা, বিশ্বজিৎ মাইতিরা, তাপস চ্যাটার্জিরা, এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে। তার ধর্ম দেখেনি, তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবার নাই পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি। আমরা কি দেখলাম, পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো, সিবিআইয়ের হাতে মামলা গেল। ভালো কথা, সিবিআইয়ের হাতে মামলা গিয়েছে, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে, সেই চার্জশিটে তার পরিবার কি বলছে? ওখানে কে ভিড় করছে না? সিবিআই যখন চার্জশিট জমা দিল, আমরা দেখলাম, এবার তিলোত্তমার পরিবারও দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে, এই চার্জশিট সঠিক নয়, এরা খুনি আরো জড়িয়ে আছে। আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম, ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রিরে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতায়াত করছিল, কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি। এটা বিশ্বাস হয় না। সিবিআই চিনতে পারেনি কি কথা? হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি। তাহলে আমাদের উচিত কি ছিল, যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমিনে ওই 54-55 জনের ছবিটা পাবলিশ করে দেয়া এবং জিজ্ঞাসা করা এই 54-55 জনকে পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া, যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান, তাহলে সিবিআই এর কন্ট্যাক্ট নাম্বার ছেড়ে দাও, যে আমাদেরকে বলো। যদি দেখতে পাই আমাদের পাড়ার কোনো কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটাকে হত্যা করলো, খুন করলো, তার পরিচয় আমরা সিবিআইয়ের হাতে তুলে দিতাম, সিবিআই তাকে গ্রেফতার করতো।
কিন্তু এটা করেনি। কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। যে থাকলে বস নাই, বসুক না করে, পাকা ছেলে বলো যে যারা আছে বসাও। কিন্তু আমরা কি দেখলাম? সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না। আমরা ধর্ম দেখে প্রতিবাদ করি না, কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি হিন্দু ভাই ভাই বলেছিলেন, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয়, কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি, অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি। কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই স্লোগান দিল। এখন প্রশ্ন আমরা করব, তিলোত্তমা এখনো বিচার পেল না কেন? তাই বন্ধুগণ, কে ধর্মীয় উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে, এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না। প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে, আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে। এখানকার যে আমি আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো, যাবার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবেন প্রাইমারি স্কুলগুলোতে রেশিও মেনটেন হচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই। এই প্রশ্নটা তোলা আমাদের দরকার ছিল। তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান, এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে। আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল 2022 সালে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 স্কুল কেন বন্ধ হয়েছে, এর জবাবটা চাওয়া দরকার ছিল। তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান, এই পরীক্ষায় ফেলে দিয়েছে। তাই বন্ধুগণ, যে 25,000 স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি। ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা, পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি, সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। হসপিটালে ডক্টর নেই কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। এই যে পুলিশের বন্ধুরা আছে, কেন 8 ঘন্টার বেশি ডিউটি করবে? এরাও সরকারি কর্মচারী। একটা পুলিশ 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 14 ঘন্টার উপরে ডিউটি করছে। এটা মেনে নেওয়া যায় না। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তারা 8 ঘন্টার কেন বেশি ডিউটি করবে? এই আওয়াজ আপনাকে তুলতে হবে। মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি তো মনে করি পাড়ায় থানা হোক, তাতে আমার কোনো যাই আসে না। আমি হিংসা মুক্ত সমাজ চাই। যদি নতুন বেশি থানা করে হিংসা মুক্ত করা যায়, তাহলে পাড়াতে থানা করে দিলেও নওশাদ সিদ্দিকী আইএসএফের কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রশ্ন এটা আমার, কেন একটা থানাতে আপনি অফিসার বেশি দেবেন না, কনস্টেবল বেশি দেবেন না, লেডি অফিসার বেশি দেবেন না? যে 2-4টে লেডি অফিসার আছে তাদেরকে 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, কেন 14 ঘন্টা ডিউটি করতে হবে? এই দাবি আমাদেরকে তুলতে হবে, কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে। তাই এই দাবিগুলো আমাদের তুলতে হবে। এর পরিবর্তে আপনাকে আমাকে কি করাচ্ছে? কে বড় হিন্দু কে কত বড় মুসলমান, তার পরীক্ষায় ফেলে দিচ্ছে। আপনি আমি ধর্মের নাম শুনলেই তো আর কোনো ব্যাপার নাই। ধর্ম, অবশ্যই ধর্মকে আমরা মানি, নিজের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে রেসপেক্ট করি। কিন্তু আমায় প্রশ্ন তুলতে হবে, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না কেন? অন্য স্টেট যদি কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে সরকারি কর্মচারীদের, পশ্চিম বাংলার সরকারি কর্মচারীরা কেন পাবে না? এই আওয়াজ তুলতে হবে। এই আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের যাতে 3 গুণ দাম পায়। স্বামীনাথন কমিশন বলছেন কৃষক তার উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। কেন পাচ্ছে না? এই দাবি আপনাকে আমাকে করতে হবে। তাই বন্ধুগণ, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমি একদম এবার শেষের দিকে আসছি। আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই। এই প্রশ্নটা অনেকের রাগ হতে পারে, আমার কিছু করার নাই। প্রশ্নটা হচ্ছে এটাই, এই উত্তরটা আমি চাই। প্রশ্নটা আপনাদের করছি, যেটাই ওয়াকফ সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার বকলমে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না। কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল। আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি? আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য, আপনার মসজিদ বাঁচানোর জন্য, আপনার কবরস্থান বাঁচানোর জন্য, আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে?
তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে লাভ কিছু হবে? আমি আপনাদের জানিয়ে যাই, আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয়, আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। মাথায় থাকবে তো নাকি, না ভুলে যাবে? আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে? মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি? না, শুধু এক ঢিলে একাধিক পাখি মারছে। শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয়, ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো যে গোটা পুরাতন শহর আছে, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, গুজরাট, দিল্লি, হরিয়ানা, সারা ভারতবর্ষের যত পুরাতন শহর আছে খোঁজ নিয়ে দেখুন, 10টা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে তার মধ্যে 2-4টে ওয়াকাফের প্রপার্টি আছে। ওই প্রপার্টি গুলো এখন মোদিজির বন্ধুর নজর পড়েছে, শিল্পপতিদের নজর পড়েছে। ওখানে তারা স্টার হোটেল বানাবে, আমোদ প্রমোদের জায়গা করবে, কিন্তু এমনি ভাবে তো কেড়ে নিতে পারে না। তাই মোদির বন্ধুর পছন্দ হয়েছে, বন্ধুকে গিফট করার জন্য মোদিজি এখন আইনের মাধ্যমে কাটতে চাইছে। কিন্তু এই কাঁড়াটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে। তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি, কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা ওয়াকাফের সম্পত্তি লুট করছে, কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে, পরশুদিন এরা জাহের থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গরম থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গির্জার সম্পত্তি লুট করবে, এরপরে তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তিগুলোকে, এই মন্দিরের দেবদেবীর নামে সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করবে। তাই শুরুতেই যদি না একে আটকে দেওয়া যায়, এর আগ্রাসী এই ফ্যাসিস্ট সরকার একটাও ধর্মস্থানের জায়গা সুরক্ষিত রাখবে না, সবটাই এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে। গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আরএসএস এর সদর দপ্তর দিল্লিতে আছে, তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর পাচ্ছিল না। 1400 বছরের নাকি 140 বছর, প্রায় 140 বছরের, সরি 1400 নয়, 140 বছরের পুরাতন একটি মন্দিরকে তারা ভেঙে চুরমার করে দিয়ে, উড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে খালি করে এদের গাড়ি পার্কিং এর জায়গা করছে। তাহলে বুঝুন, এদের যখন প্রয়োজন হবে ওয়াকফ সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ে নেবে। এদের প্রয়োজন হয়েছে গাড়ি পার্কিং করব, মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে গাড়ি পার্কিং করছে। এরা এই রাজনীতি করে। তাই আমাকে আপনাকে সজাগ সতর্ক হতে হবে। এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ব্যাপার নয়, এখানে আমাদের জনগণের ব্যাপার, নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সামনে 2026 সাল আসছে, এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব, সেই জায়গা আপনাদের আছে। দেখুন, সংবিধান আপনাকে পাওয়ার একটা দিয়েছে, সব থেকে বড় অস্ত্র সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে। আর্টিকেল 326 ইটস মিন আপনাকে ভোটদানের পাওয়ার দিয়েছে। মোদিজির একটা ভোটের যত ক্ষমতা, নওশাদ সিদ্দিকী এমএলএ একটা ভোটের অতটাই ক্ষমতা, মমতা ব্যানার্জি রাজ্যের চিফ মিনিস্টার, ওনার ভোটের অতটাই ক্ষমতা। আর আপনারা যারা চটে বসে আছেন, আপনাদেরও ভোটের একই ক্ষমতা। এটাই আমাদের ডেমোক্রেসি, আমাদের মহান সংবিধানের পাওয়ার দিয়েছে। তাই আপনারা, আপনাদের সাথে ইনজাস্টিস হলে, আপনাদের সাথে অন্যায় হলে যেমন প্রতিবাদ হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ হবে এবং আইনি লড়াই হবে, ঠিক সাথে সাথে আপনাকে আমাকেও সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া যারা আইন তৈরি করছে, যারা আইনের বাস্তবায়ন করছে, তাদেরও পাল্টানোর সুযোগ দিয়েছে। তাই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামী 5 বছরের জন্য 2026 সালে আমাদের কাছে সুযোগ আসছে। ভাঙড় যে আশার বীজ বপন করেছে, সেই বীজ আজকে গাছে পরিণত হয়েছে। শুধু ফলের অপেক্ষা। ভাঙড় ফল দেবে, ক্যানিং ফল দেবে, ঘুটিয়ারছড়ি ফল দেবে, বাসন্তী ফল দেবে, দার্জিলিং ফল দেবে, জঙ্গলমহল ফল দেবে। সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলবো,
সেই সুন্দর সমাজ ব্যবস্থা, সেই সকালে নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, পুরুষ তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাবে, 6-8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে না, শূন্য পদে পূরণ হবে, বাচ্চারা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে চলে আসবে না, ওখান থেকে এই শিক্ষা উপযুক্ত শিক্ষা নিয়ে ফিরে আসবে, রাস্তাঘাটের আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, বেকারত্বের জ্বালায় যারা জ্বলছে তাদের কাজের ব্যবস্থা করা হবে। এটাও আপনাদের বলে যায় 2026 সাল আসছে, বাংলার মানুষ যদি আমাদের সুযোগ দেয়, অন ফ্যামিলি অন জব, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা আইএসএফ করবে। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য এখানে আমি ইতি টানলাম। তবে আপনি বলি, আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য চলবে, রক্তদানের কার্যক্রম চলবে। আপনাদের অনুরোধ করছি, আপনারা রক্ত দিন, রক্ত দিলে আপনার কিছু ক্ষতি হবে না। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষ মহিলা 120 দিন ছাড়া ছাড়া যদি রক্ত দেয়, ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ কিন্তু হচ্ছে ক্যান্সার, স্ট্রোক। তাই আমি বলবো রক্তদান শিবিরে রক্ত দেবেন। 90 দিন পরে যদি আইএসএফ রক্তদান শিবির না করে, চিন্তার কথা কোনো কারণ নেই। যদি তৃণমূল করে, আপনাদের আমি বলে যাচ্ছি নির্দ্বিধায় পরের 90 দিনের মাথায় আপনারা গিয়ে তৃণমূলের ক্যাম্পেও রক্ত দেবেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ কি, আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমি আইএসএফ করছি, আমি আইএসএফ এর ছাড়া কারো রক্ত নেব না। আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি মুসলমান, আমার মুসলমান ছাড়া রক্ত দেব না, এ কথা কিন্তু আমরা বলি না। আমরা তখন গিয়ে বলি আমার অমুক গ্রুপের রিকুইজিশন ফর্মটা নিয়ে যাই, যেই গ্রুপ আছে সেই গ্রুপের রক্ত নেওয়ার কথা বলি। তাই আপনি যখন ব্লাড ব্যাংকে গিয়ে যখন ধর্ম দেখেন না, রং দেখেন না, রাজনৈতিক পরিচয় দেখেন না, তাহলে আমি আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবিরগুলো হবে সেই শিবিরের ধর্মীয় পরিচয় দেখার দরকার নেই, রাজনৈতিক রং দেখার দরকার নেই, সামাজিক পরিচয় দেখার দরকার নাই। 90 দিন 120 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে শিবির পড়বে সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন। এই রক্ত দিয়ে বার্তা দেবেন, রক্ত কলকারখানায় তৈরি হয় না, রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দিয়ে। আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি তখন রক্তটাকে খুঁজি, কার রক্ত আমি দেখিনি। সুতরাং আর কারো যখন রক্তের প্রয়োজন হবে, কে রক্ত দিচ্ছে সেও সেটা দেখবে না। তাই বলবো বন্ধুগণ, ইতিপূর্বে এইখানে এত ভয়ের পরিবেশ তৈরি করার পরেও, আতঙ্কের পরিবেশ তৈরি করার পরেও, একাধিক ডেট পরিবর্তন করার পরেও ইতিপূর্বে এখন পর্যন্ত, এখন 12টা বাজে, এই মুহূর্তে 350 অধিক রক্ত যোদ্ধা আজকে আমাদের শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে, আর সারা পৃথিবী জুড়ে যত বিশেষভাবে যারা সক্ষম তাদের রেকগনাইজ করার জন্য যে রক্তদান শিবির হচ্ছে, তারা আমাদের 350 যোদ্ধা তাদেরকে রেকগনাইজ করছে, তাদের কাজকর্মকে স্যালুট করছে। এবং আমাদের বীর যোদ্ধা ইতিহাসের পাতায় যিনি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছেন, শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে রেকগনাইজ করছে, স্যালুট করছে বলে তা আজকে আমরা এখন পর্যন্ত 350 ডোনার রক্ত দিয়েছে। যারা বাকি আছেন তাদেরকে বলবো, এই ক্যাম্প চলবে আমাদের, দীর্ঘক্ষণ চলবে। আপনারা আসুন, আপনাদের রক্ত দিন। আপনার রক্ত দিলে যেমন সম্প্রীতির, যেমন ঐক্যের বার্তা ছড়াবে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্ত দিলে যেমন আমার গাড়িতে দিয়ে দেবে, রক্ত দিলে যেমন ঐক্যের পরিবেশ তৈরি হবে, এই রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করছি, আমি এক বিশেষ কারণে একটু বেরিয়ে যাচ্ছি, সেই কারণটা আপনাদের বলবো। একবার বলেছিলাম, খেয়াল আছে তো, যে আমি